রয়্যাল ব্লু কালারের গর্জিয়াস লেহেঙ্গার সাথে ভারী গহনা পরে বসে আছে নয়না। রুম ফাঁকা হতেই দুই হাতে লেহেঙ্গা উঁচু করে ধরে আয়নার সামনে দাঁড়ালো। নিজেকে আয়নায় দেখে বলে, হেই সুনাইনা, তোমার কোনো অধিকার নেই এত সুন্দর হবার। তোমাকে তো বলিউডের নায়িকা মনে হচ্ছে। मैं इतनी सुंदर हूँ, मैं क्या करूँ? বিয়ে করতে চাইতাম সুন্দর করে, বউ সাজতে চাইতাম, বউ সাজা শেষ, বিয়ের শখও শেষ। আবার নিজেই বিড়বিড় করে বলে, শখ আবার কি? তোর তো বিয়েই শেষ, দূর যাও। একটা বিয়ে হলো, স্বামী থাকবে বিদেশে, পড়ালেখা ছাড়ার কোনো উপায় নেই। জিয়ান সদ্য শাওয়ার নিয়ে কোমরে একটা টাওয়ালি জড়িয়ে বের হয়েছে। শরীর জুড়ে এখন মুক্তোর দানার মতো পানির ফোঁটা টপকে পড়ছে। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়ালো। অর্ধনগ্ন ফর্সা জিম করা পেটানো বডি। নয়না একটু পেছনে সরে তাকিয়ে আছে জিয়ানের দিকে। মনে মনে বলে, বাপরে কি বডি বানিয়েছে, পুরাই সালমান খান। নয়নার ইচ্ছে করছে একটু টাচ করে দেখতে। হঠাৎ জিয়ানের নজর পড়লো নয়নার দিকে। লিটল পরি লাগছে আজ নয়নাকে। আয়নার দিক থেকে তাকিয়ে বলে, মেয়েটা একটু এক্সট্রা সুন্দরী, কিউট ফেস, সাথে কেমন একটা সুইটনেস আছে, চুলগুলো লম্বা। জিয়ান হঠাৎ খেয়াল করলো নয়না তার বডির দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে নজর দিচ্ছ কেন? নজর দেওয়ার মতো জিনিস চোখের সামনে থাকলে নজর তো দেবই। আমার ইজ্জত লুট করছো চোখ দিয়ে? রাবিশ কথাবার্তা বলবেন না। আচ্ছা, ছেলেরা জিম করে সিক্স প্যাক বডি কেন বানায়? তুমিই বলো কেন বানায়? আপনি জানেন না বুঝি? এত কষ্ট করে বডি বানায় তো মেয়েদের দেখানোর জন্য। ওই যে টনি কাকারের গান আছে না, मैं जिम सिम जाता हूँ तेरे लिए, मैं बॉडी बनाता हूँ तेरे लिए, मैं अंडे संडे खाता हूँ तेरे लिए। তো আজ পর্যন্ত কয়জনের বডি দেখেছো? নয়না হাতের কড়া গুনে বলে, 10 জনের। হোয়াট? আরে হ্যাঁ, তবে সবচেয়ে জোস ফিটনেস কিন্তু প্রভাসের। জানেন, আমার ক্রাশ ছিল মহেশ বাবু, তারপর দেখি তার মেয়ে আছে আমার বয়সী, তারপর ক্রাশ থেকে সোজা আঙ্কেল। সালমান খানের বডি দেখেছেন? কি বডি! বাস্তবে নিজের চোখের সামনে কতজনকে দেখেছো? ওরা কি চোখের পেছনে ছিল? ওরা তো আমার চোখের সামনেই ছিল, টিভির স্ক্রিনে। সরাসরি কতজনকে দেখেছো? নয়না জিয়ানের একদম কাছে এসে বলে, এই তো দেখছি, ওয়ান অন অনলি, প্লেনের ড্রাইভারের বডি। কতবার বলবো আমি পাইলট? ওই একই কথা, যাহা কদু তাহাই লাও। এসব বাদ দিন তো, আগে বলুন, এমন নায়কদের মতো বডি আপনি কি করে বানালেন? পাইলট হওয়ার জন্য কিছু শারীরিক মানদণ্ড ও পূর্ণ করতে হয়, যেমন চোখের দৃশ্য ক্ষমতা, রক্তচাপ, শারীরিক শক্তি ইত্যাদি। পরীক্ষার মাধ্যমে একজন পাইলটের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এই জন্য জিম করে বডি বানিয়েছি, মেয়েদের দেখাতে না। মেয়েদের দেখানোর ইচ্ছে না থাকলেও ওয়াশরুম থেকে লুঙ্গি টি শার্ট পরে আসতেন, এভাবে অর্ধনগ্ন হয়ে চলে আসতেন না। আমার ঠোঁটের ইজ্জত তো লুট করেইছ, এখন চোখ দিয়ে শরীরের ইজ্জত লুট করার ধান্দা। আপনার আবার ইজ্জতও আছে? নেই না? ওকে বেবি, ইজ্জত যেহেতু নেই তা হরণ হলেই বা কি? বলেই নয়নার সামনে দাঁড়ালো। নয়না চোখ বন্ধ করে বলে, দূরে সরুন, আমার লজ্জা লাগছে। এতক্ষণ চোখ দিয়ে গিলে খেতে লজ্জা লাগেনি? ছি, কি ভাষা ব্যবহার করছেন! আমি গিলে খাবো কেন? আমি জাস্ট উপভোগ করছিলাম। তো এভাবে তাকিয়ে থাকলে আমার লজ্জা লাগে না? পুরুষ মানুষের আবার কিসের লজ্জা? সুযোগ পেলেই তো টি শার্ট খুলে ফেলে। লজ্জা যখন নেই, আসো তোমাকে জড়িয়ে ধরি। আপনার নায়কের মতো বডি বলে আপনি ইমরান হাশমি ভাববেন নিজেকে? সালমান খানও তো ভাবতে পারেন। এবার বুঝলাম। নয়না এক চোখ একটু ফাঁকা করে বলে, কি বুঝলেন? ঠোঁটে স্ট্যাম্প কার্ড কি করে বসালে? ইমরান হাশমির ছাত্রী তাই তো? আমার নিরীহ ঠোঁটের এই দশা। আপনার সাহস তো কম না আমাকে এসব বলেন? তো আপনি কি নিজেই তো ইমরান হাশমির টু পিস? ইয়েস বেবি, তোমার পিঙ্কি ঠোঁট আমার ইমরান হাশমির মতো স্বভাবের কারণ। আই নিড ইউর লিপস, জাস্ট 2 মিনিট, ফ্লেভার চেক করেই ছেড়ে দেব। নয়না পেছনের দিকে ঘুরে বলে, এটা স্ট্রবেরি ফ্লেভারের হুডা বিউটির গ্লাসি লিপস্টিক, মাত্র 2000 টাকায় কিনেছি। চকলেটের মতো খেয়ে ফ্লেভার টেস্ট করতে পারেন। ভাবলাম নায়ক, বের হলো ইমরান হাশমি, ছি। জিয়ান ততক্ষণে হোয়াইট শার্ট, রয়্যাল ব্লু কালারের ব্লেজার পরে নয়নার পেছনে দাঁড়িয়ে বলে, তোমাদের মেয়েদের টাকার জন্য মায়া হয় না? 2000 টাকা দিয়ে লিপস্টিক কে কিনে? আজকে তো টেস্ট করে দেখতেই হবে কি এমন আছে এতে। তাছাড়া ফ্রিতে পেলে কে টাকা নষ্ট করে? নয়না দৌড়ে সরে যাওয়ার জন্য উদ্যত হলে জিয়া নয়নাকে ধরে ফেলে। প্লিজ ছেড়ে দিন, 3 ঘন্টা লাগিয়ে এত সুন্দর একটা হেয়ার স্টাইল করেছি, নষ্ট হয়ে যাবে। আমার ঠোঁটে স্ট্যাম্প লাগিয়ে দিয়েছ, আমি সবাইকে মুখ দেখাবো কি করে? আমি আপনাকে সাজেশন দিতে পারি, আপনি মাস্ক পরবেন বা রুমাল দিয়ে মুখ ঢেকে রাখবেন। জিয়া নয়নার সামনে এসে দাঁড়িয়ে বলে, সেম স্ট্যাম্প তোমাকেও দিব, সোদবোধ।
শোধবোধের কথা আসলে তো আপনি আরও অনেকগুলো পাওনা, আর আপনি কিন্তু আমাকে পটিয়ে এখানে এনেছেন। ভুলভাল কিছু করলে চলে যাব কিন্তু। নয়নার সামনের দিকে তাকিয়ে বলে, হায়, আপনাকে তো পুরাই বলেই চুপ হয়ে গেল, নিজের কথা পূর্ণ করলো না। বলো পুরাই কি? বাজে দেখতে লাগছে, একদম কলা গাছের মতো। এর মধ্যেই ডাক পড়ল। মিতা বেগম বললেন, কি রে তোদের হলো? হ্যাঁ আম্মু, আসো। মিতা বেগম এসে বলে, মাশাল্লাহ, আমার বৌমাকে তো একদম পরী লাগছে। কারো নজর না লাগুক, আমি যাচ্ছি, তোরা আয়। তাড়াতাড়ি আসিস, দেরি করিস না। জিয়ান নয়নার পাশে দাঁড়িয়ে বলে, আমার হাতে হাত রাখো। আর ঠোঁটের কোণে মুচকি হাসি। কেন? আমরা কি সিনেমা শুটিং করতে যাচ্ছি? মনে করো তাই। যা বলছি তাই করো, কিন্তু আপনার পাশে আমাকে মানাবে না। আপনি তাল গাছ আর আমি আম গাছ। আমার পাশে তোমাকে বাটার মাশরুম লাগবে। তোমাকে দেখলে সবাই বলবে আমার ভাগ্য ভালো বলে এত সুন্দরী বউ পেয়েছি। সত্যি? হ্যাঁ সত্যি। আজকে তোমাকে দেখতে রূপকথা রাজকন্যা লাগছে। লাবি বেডের পাশে হাত দিয়ে দেখে পাশে কেউ নেই। মোবাইলের টর্চ অন করে নীলাঞ্জনাকে খুঁজতে থাকে। হঠাৎ লাবিবকে দেখে নীলাঞ্জনার হাত থেকে মোবাইলটা নিচে পড়ে যায়। লাবিব নীলাঞ্জনার মোবাইল হাতে নিয়ে বলে, এত রাতে তুমি মোবাইল নিয়ে কি করছো? টেক্সটগুলো দেখে লাবিব মোবাইলটা আছাড় মেরে ভেঙে ফেলে। নীলাঞ্জনা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, তুমি যা ভাবছো তা না। আমি জাস্ট আর কিছু বলার আগে লাবিব নীলাঞ্জনার মুখ চেপে ধরে বলে, তোর জাস্ট নিজের বাসর রাতে বরের সাথে ফুলসজ্জা সেরে তোর এক্সের কথা মনে পড়েছে। কেন মনে পড়লো? তোর বর তোকে খুশি করতে পারেনি, তাই এক্সের কথা মনে পড়লো? ছাড়ো, আমার লাগছে, লাগুক। চুলগুলো মুট করে ধরে বলে, তুই তো বলেছিলি রেজা তোকে কখনো স্পর্শ করেনি। মিথ্যে বলেছিস বল, তোর কোন কোন জায়গায় স্পর্শ করেছে? আমার স্পর্শ তোর ভালো লাগেনি, তোর পুরনো প্রেমিকের স্পর্শ মনে পড়ল। ইউ লিটল স্নেক, আপনাকে আজ আমি ছাড়বো না। প্লিজ বেবি, আমাকে ছেড়ো না। অসমাপ্ত কাজটা পুরোপুরি সমাপ্ত করি। প্লিজ ছেড়ো না কিন্তু। আপনি জানেন আপনি চরম অসভ্য। পুরুষ মানুষ একটু আধটু অসভ্যতা করেই থাকে। ইটস কমন বেবি। দূরে সরুন। ভুলে গেছেন কি বলে নিয়ে এসেছিলেন? তুমি না একটু আগে বললে আমাকে ছাড়বে না? অসভ্য লোক। আপনার মোবাইলটা একটু দেন তো, পার্সোনাল জিনিস কাউকে দিই না। মোবাইলে কয়টা জিএফ নিয়ে ঘুরেন? যে মোবাইল কেউ চাইলে তাকে দেওয়া যাবে না? গার্লফ্রেন্ড ছাড়া বুঝি মানুষের আর কোনো পার্সোনাল লাইফ নেই? থাকবে না কেন, অবশ্যই আছে, কিন্তু সেটা মোবাইলে না। একটু আগে যখন রুমে ড্রেস চেঞ্জ করলেন সেটা ছিল পার্সোনাল কাজ। সেটা যখন আমার সামনে করতে পেরেছেন তো মোবাইল দিতে কি সমস্যা? আর আমি আপনার মোবাইলে জাসুসি করব না, জাস্ট কয়েকটা পিক তুলব। নয়তো এক কাজ করুন, আমাকে কয়েকটা পিক তুলে দিন। সিরিয়াসলি তোমার মনে হচ্ছে আমি তোমাকে পিক তুলে দেব? হ্যাঁ দেবেন, নয়তো আমিও রুম থেকে বের হব না। আপনার কথায় আমি এত কিছু করতে পারলে আপনি সামান্য পিক তুলে দিতে পারবেন না? যে আর নয়নার হাত ছেড়ে দিয়ে বলে, পিক দিয়ে কি করবে? ফুরসত পেলেই লবণ মরিচ মাখিয়ে আচার করে খাবো। সোজা কথা বলা যায় না? না, বলা যায় না। মুখ বন্ধ করে ফটাফট কয়েকটা পিক তুলে দিন। জিয়ানার কথা না বাড়িয়ে কয়েকটা পিক তুলে দিল। বুঝে গেছে এই মেয়ে নাছোড়বান্দা, পিক না তুলে দেওয়া পর্যন্ত শান্তি দেবে না। নয়নার সুযোগ বুঝে মোবাইলটা হাত থেকে নিয়ে বলে, 3টা সেলফি তুলবো। আমার মোবাইল আমার কাছে দাও। ভালো হবে না কিন্তু। ভালো আর কি হবে, তার চেয়ে খারাপ হোক। ওকে বেবি, তুমি যখন চাইছো খারাপ কিছু হোক তাহলে তো খারাপ করতে হয়। এই একদম আমাকে টাচ করবেন না, জাস্ট 3টা সেলফি তুলবো। জিয়ান নয়নার কাছে এসে নয়নার কোমরে হাত রেখে নয়নাকে জড়িয়ে ধরে। নয়নার হার্টবিট বাড়তে থাকে। নয়না নিজের হাত উঁচু করে নেয়। জিয়ান মুচকি হেসে নয়নার কানের কাছে মুখ নিয়ে বলে, তাহলে খারাপ কিছু হয়ে যাক? নয়না চোখ বন্ধ করে নেয়। জিয়ান নয়নার হাত থেকে মোবাইলটা নিয়ে নেয়। বাহ, খারাপ কিছুর জন্য এত প্রস্তুতি? নয়না কিছু বলবে তার আগেই নাহিদ রুমে এসে বলে, তোদের প্রেম শেষ হলে নিচে আয়, সবাই অপেক্ষা করছে। নয়না জিয়ানের হাত টেনে কানে মুখে বলে, এটাকে? আমি নাহিদ, জিয়ানের ভার্সিটি লাইফের ফ্রেন্ড। ভাবি, আপনার বর কিন্তু শুধু পাইলট নয়, ইংরেজিতে অনার্সও করেছে। আরে বাহ, এই জন্যই তো বলি আপনার ফ্রেন্ডের ব্যবহার করলার মতো কেন। ইংরেজি সাবজেক্ট নিয়ে যে অনার্স করে তার মধ্যে মধুসূদন আসবে কোথায় থেকে? ভাবি, আপনি তো জোস। তুমি নাহিদকে আগে থেকে চেনো? আগে কি আপনি আমাকে বিয়ে করেছিলেন? হোয়াট? তো আগে চিনব কি করে? আজকেই চিনলাম। আজকে চিনে এত সহজভাবে কথা বলছো? সরি দেবর ভাইয়া, আমি আজকে আপনাকে চিনলাম, তাই একদম কঠিন কথা বলবো। নাহিদ হেসে বলে, ভাবি রক, রেজা সফট।
তাড়াতাড়ি নিচে আয়, সবাই অপেক্ষা করছে। নাহিদ চলে গেলে নয়না বলে, আপনার মাথাটা একটু নিচু করুন তো। কেন? একটা গোপন কথা আছে। জিয়ান একটু নিচু হয়ে বলে, তাড়াতাড়ি বলো। আমি আপনার কথা মতো নাটক করতে চলে এসেছি। আমার কথা আমি রাখছি, আপনার কথা রাখছেন না কেন? সব মিটে যাক, তারপর পেয়ে যাবে। জানেন, লম্বা ছেলেদের সাথে বিয়ে হলে এই এক সুবিধা। কি সুবিধা? আপনি সবসময় আমার কথা মাথা নিচু করে শুনবেন, আর আমি সবসময় আপনাকে মাথা উঁচু করে কথা শোনাবো। জিয়ান সোজা হয়ে দাঁড়িয়ে বলে, হাতে হাত রাখো আর চলো। আর হ্যাঁ, মনে আছে তো আমাদের মধ্যে কি ডিল হয়েছিল? মনে আছে তো। কিপ স্মাইল। জিয়ান আর শোনায় না যখন এন্ট্রি নিচ্ছিল, অপর থেকে গোলাপের পাপড়ির বর্ষণ হচ্ছিল। জিয়ান নয়নাকে নিয়ে হেঁটে একটু সামনে এসে হাত ধরে নয়নাকে নিয়ে স্টেজে বসলো। সবাই নয়নার প্রশংসা করছে। সবাই বলছে চৌধুরীর বাড়ির বড় বউ, একদম পরীর মতো, সো প্রিটি। যেদিন চৌধুরী ওপরে ওপরে প্রশংসা করলেও মনে মনে ক্ষোভ। তার মেজো মেয়ে শাইনার জন্য পছন্দ করেছিল, কিন্তু জিয়ান কিছুতেই রাজি হয়নি। শাইনা এসে বলে, মম, ভাবি এত কিউট, একদম রূপকথা রাজকন্যার মতো লাগছে। নজর না লাগুক কারো, বলতেই হবে দ্য পারফেক্ট রেজা চৌধুরীর পারফেক্ট ওয়াইফ। ভাইয়ার পছন্দের প্রশংসা করতে হয়। চুপ করো, এই মেয়ে এখানে তোমার জায়গা দখল করে বসে আছে। আমার জায়গা হলো জাহিনের হৃদয়ে। মম, আমি জাহিনকে ভালোবাসি। রেজা তাও ভদ্রতা বজায় রাখে। জাহিন, ও কোনোদিন তোমাকে পাত্তা দিবে? সারা দেশ ভ্রমণ করা ছাড়া আর কোনো দিকে খেয়াল আছে ওর? এমন ছেলের সাথে সংসার হয়? নিজের ভাইয়ের বিয়ে পর্যন্ত অ্যাটেন্ড করলো না। এটাই তো আমাকে আরও টানে জাহিনের দিকে। বিয়ের পরে বরের সাথে এক এক দেশে ঘুরে বেড়াবো। চুপ করো আর আমার সাথে আসো, খেয়ে নেই। মাহবুব তালুকদার, তার ভাই, আরও আত্মীয় স্বজনরা সবাই এসেছে। জাহানারা বেগম নিজের মেয়ের সাথে সবার আগে দেখা করলেন। নয়নার হাতটা ধরে জিয়ানের হাতের ওপর দিয়ে বলে, আমার মেয়েটার সব দায়িত্ব আজ থেকে তোমার। আমার একমাত্র মেয়ে, কোনোদিন কোনো দুঃখকে আমাদের ভেদ করে স্পর্শ করতে পারেনি। তুমি ওর এভাবেই খেয়াল রাখবে তো বাবা? জিয়া নয়নার দিকে তাকিয়ে বলে, যতদিন আছি আমি আগলে রাখার চেষ্টা করব। জাহানারা বেগম বলেন, যতদিন আছি মানে? আম্মু, এত কথা বলার সময় এটা? দেখো আশেপাশে কত মানুষ, পরেও তো বলতে পারবে এসব কথা। নাহিদ সুন্দর করে ডেকোরেশন করে একটা ট্রের মধ্যে আংটি নিয়ে আসলো দুটো। জিয়ান চোখ রাঙিয়ে বলে, এসব কি? মিতা বেগম এসে বলেন, তোমরা দুজন দুজনের থেকে দূরে থাকবে, তাই এই আংটি একে অপরকে পরিয়ে দাও। এটা স্মৃতি হিসেবে বহন করবে দুজন। সবাই একত্রিত হয়ে ঘিরে রেখেছে জিয়া নয়নাকে। চারপাশ থেকে ফুলের বর্ষণ হতে লাগলো। এমন মুহূর্তে না করার কোনো অপশন পেল না। আংটি উঠিয়ে নয়নার অনামিকা আঙুলে পরিয়ে দিল। নয়নাও আংটি নিয়ে জিয়ানের রিং ফিঙ্গারে আংটি পরিয়ে দিল। ওদের ওপরে যেন ফুলের বৃষ্টি হচ্ছে। নয়না মনে মনে বলল, ইস, এগুলো যদি ভিডিও করে রাখতে পারতাম। থাক, সমস্যা নেই, শাশুড়ি আন্টির থেকে পরে নিয়ে নেব ভিডিওগুলো। নয়না আংটি পরিয়ে জিয়ানের হাত এখনও ছাড়েনি। সে চলে গেছে তার ভাবনার জগতে। নাহিদ বলে, ভাবি, হাত আর ছাড়াছাড়ি নেই, এভাবে ধরে রাখবেন সারা জীবন। নয়না সাথে সাথে হাত ছেড়ে দেয়। নীলাঞ্জনা রুমের মধ্যে এক কোণে গুটিসুটি মেরে বসে আছে, কান্না করছে। পরিবারের বড় মেয়ে, সবার আদুরে, কেউ কখনো ফুলের টোকা পর্যন্ত দেয়নি। লাবিব বাহিরে গিয়েছিল, রুমে এসে নীলাঞ্জনার সামনে বসে। নীলাঞ্জনার হাত ধরে বলে, আমি কি করে মেনে নিতাম আমার ওয়াইফ বাসর রাতে তার এক্সকে টেক্সট করছে। সরি জান, আমি আর কখনো তোমার গায়ে হাত তুলব না। নীলাঞ্জনাকে জড়িয়ে ধরে চুমু খেতে থাকে। ধীরে ধীরে লাবিবের স্পর্শ গভীর হতে থাকে। নীলাঞ্জনা পাথরের মূর্তির মতো, তার যেন কোনো হেলদোল নেই। লাবিব নিজের কার্য সাধন করে। নীলাঞ্জনার কপালে চুমু খেয়ে বলে, আমি তো কাল রাতেই বুঝেছি তুমি ইনটেক, তবুও রাগের মাথায় ভুলভাল বলে ফেলেছি। রাগ করে থেকো না জান। নীলাঞ্জনা উঠে এসে ব্যাগ থেকে 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে শাওয়ার নিচে বসে চিৎকার করে কাঁদতে লাগলো। মানুষ নিজের ভুলে নিজেই যখন ধ্বংসের দায় প্রান্তে দাঁড়িয়ে থাকে, তখন কাউকে কিছু বলা যায় না, আবার সহ্য করা যায় না। অন্তরপুরে ছাই হলেও আগুনের লেলিহান কাউকে দেখানো যায় না। আপনার কি আমার কথা মনে পড়বে না? হয়তো পড়তেও পারে, আবার নাও পড়তে পারে। আচ্ছা, আমি বেশি সুন্দরী নাকি আপনার প্লেনের এয়ার হোস্টরা? কোনটা বললে খুশি হবে? নয়না জিয়ানের পাশে এসে বসে বলে, সত্যিটা, ওরা ফরেনার, তাই সুন্দর বললে ওরা তো অনেক সুন্দরী। নয়না খানিকটা গাল ফুলিয়ে নিল। তবে বাঙালি নারীদের সৌন্দর্যের কাছে ওদের ওসব সুন্দর কিছুই না। নয়না উৎসাহ নিয়ে বলে, সত্যি? সত্যি।
আমার দেশের নারীদের তুলনা হয় না। জানেন, নীলাঞ্জনা আপি একটা ফরেনার ছেলের সাথে রিলেশন করেছিল। তারপর কি হয়েছে জানেন? জিয়ানের চোয়াল শক্ত হয়ে গেল। হাতের সামনে থাকা কাচের গ্লাসটা সর্বশক্তি দিয়ে চেপে ধরল। নয়না ভয় পেয়ে গেল। জিয়ানের চোখ লাল হয়ে গেছে। গ্লাসটা যে কোনো সময় ভেঙে কাচের টুকরো হাতে ঢুকে যেতে পারে। নয়না কান্নাজড়িত কণ্ঠে বলে, আমার ভুল হয়ে গেছে, কখন এই নাম আপনার সামনে আর নেব না। প্লিজ গ্লাসটা ছেড়ে দিন, আপনার হাত কেটে যাবে। নয়নার কথা শেষ হবার আগেই শব্দ করে গ্লাসটা ভেঙে গেল। সাদা ফ্লোরে মুহূর্তে ছড়িয়ে পড়তে লাগলো টকটকে লাল তাজা রক্ত। নয়না জিয়ানের হাতটা ধরে বলে, ইস, কতখানি কেটে গেছে। এমন রাগ কারো কিভাবে থাকতে পারে? জিয়ান নয়নার বাহু চেপে ধরে 2 হাত দিয়ে নিজের কাছে এনে বলে, ঘৃণা করি আমি এই নামটাকে। কেন বললে? আমি জিয়ান রেজা চৌধুরী, যতদিন বেঁচে আছি এই নাম আমার সামনে নেবে না। ছাড়ুন, আমার লাগছে। জিয়ান নয়নাকে আরও কাছে টেনে নিল। নয়না ভয়ে চোখ বন্ধ করে বলল, আপনার হাত থেকে রক্ত ঝরছে, আমাকে ছাড়ুন, আমি ব্যান্ডেজ করে দিই। আর কোনো কথা বের করতে পারল না নয়না। তার আগেই জিয়ান নয়নার উষ্টদয়ে নিজের উষ্টের মিলন ঘটালো। আকস্মিক ঘটনায় নয়না ঘাবড়ে গেল। জিয়ানের শার্ট খামচে ধরল। নখ বসে গেল জিয়ানের পিঠে। প্রায় 5 মিনিট পর নয়নাকে ছেড়ে দিয়ে বারান্দায় চলে গেল। নয়না নিজের ঠোঁটে হাত দিয়ে সেভাবেই বসে রইল। বেশ কিছুক্ষণ পর জিয়ানকে খুঁজতে লাগলো। আশেপাশে চোখ বুলিয়ে দৃষ্টি স্থির করলো। নয়না উঠে ডায়ার থেকে ফার্স্ট এড বক্স নিয়ে ধীর পায়ে বারান্দার দিকে এগিয়ে গেল। নয়নার শখের বারান্দা। বিশাল বড় বারান্দার এক কোণে নয়নার শখের বুক প্লেস। নিজের পছন্দের লেখকের বই সাজানো আছে তাতে। এই পশ্চিম কর্নারটা নয়নার মন খারাপের ওষুধ বলা যায়। জিয়ানের হাতে একটা বই, নীলাঞ্জনার বিয়ের জন্য। পুরো বইটা শেষ করা হয়নি নয়নার। প্রিয়তম অসুখ সে, সাদাত হোসেনের লেখা বইটি। নয়নার পছন্দের লেখক সাদাত হোসেন গত বই মেলায় ভিড় ঠেলে অটোগ্রাফ সহ সংগ্রহ করেছিল। নয়না ধীর পায়ে জিয়ানের পাশে পায়ের কাছে বসলো। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য মৃদু স্বরে বলল, আমার প্রিয় বইটি আপনি রক্তাক্ত করছেন কেন? ও বেচারার কি দোষ? জিয়ান শান্ত স্বরে বলল, সরি, আমি আবারও একটা ভুল করলাম। আচ্ছা, তুমি কি বলতে পারো শোনাই না, মানুষ হৃদয়ে রক্তক্ষরণ কেন দেখতে পায় না? এই যে আমার সামান্য কেটে যাওয়ায় ক্ষতে তুমি প্রলেপ লাগাতে এসেছ। কখন কেউ মনের ক্ষতে প্রলেপ কেন লাগায় না? কারো মনের ক্ষতের প্রলেপ হতে হলে মনের মানুষ হতে হয়। মনের মানুষ মন বোঝে, অন্য মানুষ তো বুঝবে না। কেউ কি আসলে আমাদের মনের মানুষ হয়? হবে না কেন? ভালোবাসা থাকলেই হয়। ভালোবাসা বলতে আদৌ কিছু আছে শোনাই না? ভালোবাসা হলো অনেকগুলো অংশের এক কথায় প্রকাশ করার মতো শব্দ। বিশ্বাস, ভরসা, মায়া, প্রশান্তি, এইসব মিলিয়ে ভালোবাসা। এখান থেকে একটাও কম হলে সেখানে ভালোবাসা থাকে না। কথার মধ্যে নয়না জিয়ানের হাতটা ধরল। আলতো হাতে কাঁচগুলো টেনে বের করতে করতে বলে, নিজেকে যে ভালোবাসতে পারে না সে অন্যকে কি করে ভালোবাসবে? এই যে নিজের ক্ষতি করলেন, এই দায়িত্ব আপনার। এই ক্ষতির পরিমাণ আপনাকে চোকাতে হবে। মানুষ ভুল করলে সে ভুল থেকে শিক্ষা নিতে হয়, আর নয়তো সে ভুল থেকে শত শত ভুলের জন্ম হয়। জিয়ান অবাক নয়নে তাকিয়ে আছে নয়নার দিকে। কে বলবে তার সাথে এত গুছিয়ে কথা বলা মেয়েটা ষোড়শী বালিকা। মনে হচ্ছে উপন্যাসের মাধবীলতা। কত যত্ন নিয়ে সে হাতের ক্ষতে প্রলেপ লাগাচ্ছে, যেন আমার চেয়ে তার ব্যথা অনুভব হচ্ছে বেশি। জীবন এত অদ্ভুত কেন? নয়না হাতে ব্যান্ডেজ করা শেষ করে বলে, আজকে সবচেয়ে ভালো লেগেছে কোনটা জানেন? আজ তো ভালো লাগার মতো কিছু হয়নি নয়না। হয়েছে, তবে তা আপনি বুঝবেন না মিস্টার প্লেন ড্রাইভার। বলো, তাহলেই তো বুঝবো। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আপনাকে আবার আমার বাসায় আসতে হলো। তুমি আমার বাড়ির সম্মান রক্ষা করেছো, আমি তোমার বাড়ির সম্মান রক্ষা করলাম। সদবোধ, এটা কিন্তু কথা ছিল না। আমার প্রাপ্য কই? এটা দিলে তোমার বাসার কেউ কিছু বলবে না? সামনে তো তোমার পরীক্ষা। আরে বুদ্ধু, সবাইকে বলবো যে আমি বিদেশে এর জন্য মোবাইল দিয়ে গেছে। এবার তাড়াতাড়ি দিন তো। এই আসার সময় নিয়ে এসেছেন তো, নাকি খালি হাতে চলে এসেছেন? জিয়ান হতাশ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, উফ, একটুও মনে ছিল না আমার। আশ্চর্য, মনে ছিল না মানে কি? সকালে তো পালাবেন, তখন আপনাকে আমি কই পাবো? আমাকে পেতে চাও? নো নেভার। তবে মোবাইল পেতে চাই। হায় রে নিষ্ঠুর রমণী, তুমি মোবাইল চাইলে কিন্তু আমাকে চাইলে না।
নাটক কম করেন প্রিয়। আমি তোমার প্রিয়? আপনার সাথে প্রিয় শব্দটা যায় তাও ঠিক। জিয়ান পকেট থেকে একটা ফোন বের করে নয়নার সামনে ধরে বলে, এই নাও তোমার প্রাপ্য। নয়না খুশি হয়ে বলে, লাভ ইউ টু ডার্লিং। এরপর দুজনের দিকে তাকিয়ে হেসে ফেলে। কিন্তু আমি সিম পাবো কই? সিম দিয়ে কি করবে? সিম ছাড়া মোবাইলের কোনো মূল্য আছে? অবশ্যই আছে। তুমি ওটাতে ওয়াইফাই কানেক্ট করে ভিডিও দেখতে পারবে। আমাকে বোকা মনে হয়? জিমেল ছাড়া কিছু ওপেন হবে? বা সবই জানো তো দেখি। তো কি সায়েন্সের স্টুডেন্ট? এত সহজভাবে নেওয়ার কিছু নেই। বড় হয়ে কি হতে চাও? আপনার কি আমাকে বাচ্চা মনে হয়? প্রশ্নটা ভুল করেছেন। প্রশ্ন হলো লেখাপড়া করে কি হতে চাও? কি হতে চাও? পাইলট। জিয়ান হেসে বলে, বা অবশেষে তুমিও প্লেন ড্রাইভার হতে চাও? মোটেই না, শুধুমাত্র আপনার মুখ থেকে শুনতে চাইছিলাম প্লেন ড্রাইভার শব্দটা। আগেই তো বলেছিলাম সায়েন্সের স্টুডেন্ট সহজভাবে নেবেন না। নয়না উঠে হাঁটা শুরু করতেই জিয়ান পা বাড়িয়ে দেয়। নয়না পড়ে যেতে নিলে জিয়ান হাত ধরে টান দিয়ে নিজের কোলে বসায়। জিয়ান নয়নার কানের কাছে মুখ নিয়ে বলে, বাচ্চা মানুষ যখন তখন কোলে বসে পড়ে। মাহবুব তালুকদার যা চায় তাই হয়। মিজান বলে, ভাইয়া আমার মেয়েটা আজ 5 দিন ধরে নিখোঁজ। কোথায় আছে, কি অবস্থায় আছে কিছুই জানি না। এমন মেয়ে দিয়ে কি হবে যে মেয়ে পরিবারের মান সম্মান ডুবিয়ে দেওয়ার আগে একবার ভাবে না তাকে খুঁজে কি করবে। ভাইজান এভাবে বলেন না। শত হোক আমার ঐর সজাত মেয়ে, শত অন্যায় করলেও তাকে ফেলে দিতে পারবো না। তোর মেয়ের জন্য তুই কাঁদছিস আর তোর মেয়ে বিয়ে করে সংসার করছে। কি বলছেন ভাইজান? ঠিকই বলছি। নীলাঞ্জনা ওই ছেলেটাকে বিয়ে করে নিয়েছে। আমি সব খোঁজ নিয়েছি। ওরা এখন শরীয়তপুরে আছে। এই নে ঠিকানা। তোর একার মেয়ে, তোরই মায়া আছে, যা দেখে আয়। আমাকে ক্ষমা করে দিয়েন ভাইজান, আমার জন্য আজ নয়নার জীবনে এত বড় তুফান আসলো। নিজের মেয়েকে মানুষ করতে কি ত্রুটি রেখেছি আমার জানা নেই। এই ছাড়ুন আমাকে। কোলে বসে আছো, ভালো লাগছে না বেবি? আমাকে ছাড়ুন। আমার প্রতি এত রাগ অভিমান তার সাথে করা যায় যাকে মানুষ ভালোবাসে। আপনি তো সুনামি, যার আছাড়ে পড়ার আঘাত কত কাল আমাকে বয়ে বেড়াতে হবে জানা নেই। আপনার প্রতি রাগ অভিমান বেমানান। আপনার প্রতি থাকবে ক্ষোভ আক্ষেপ। হুট করেই জিয়ান বলে, আই নিড ইউর লিভস জাস্ট 2 মিনিট। আমি ইংরেজি বুঝি না। জিয়ান হাত টান দিয়ে বলে, যে সাহিত্য বোঝে সে এই সামান্য কথা বুঝবে না? যে হাত সারা জীবন ধরে রাখতে পারবেন না সে হাত ধরার সাহস কেন দেখাচ্ছেন? জিয়ান হাতটা ছেড়ে দিল। নয়না দ্রুত বারান্দা থেকে রুমে চলে আসলো। জিয়ান সেভাবেই বসে রইল। সে হঠাৎ কেন নয়নার কাছে অমন আবদার করলো? কিন্তু এই মুহূর্তে জিয়ানের মনে হচ্ছে নয়নার ঠোঁটের স্পর্শ তার প্রয়োজন, খুব প্রয়োজন। কারো উষ্ণ আলিঙ্গন। নয়না রুমের লাইট অন করে ড্রেসিং টেবিলের সামনে বসলো। নিজের চেহারার দিকে তাকালো। জীবনের মাত্র 16তম বছর পার করেছে নয়না। কত রঙিন স্বপ্ন, কত প্ল্যান, কত আশা ছিল ছোট্ট মস্তিষ্কে। একটা দিন, একটা আকস্মিক ঘটনা তার জীবনটা মুহূর্তে পাল্টে দিল। কি হলো এই 5টা দিন তার সাথে? যে হাত আজ পর্যন্ত কেউ সাহস করে স্পর্শ করতে পারেনি, আজ সেই শরীর জুড়ে কারো স্পর্শ লেপ্টে আছে। ঠোঁটে হাত দিয়ে কেঁপে উঠল নয়না। চোখ বন্ধ করতে ভেসে উঠল বিধ্বস্ত সেই রাতের দৃশ্য। কেউ টেনে তার লেহেঙ্গার ওড়না ছুঁড়ে ফেলল। অন্ধকার রাত, মোমবাতির টিমটিম আলো আর নানা রকম ফুলের সৌরভ। সেই সব নিছক তাকে আঘাত করার জন্য সাজানো। জোর করে কেউ তাকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। সে কি যন্ত্রণা! নয়নার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। হঠাৎ কেউ তার কাঁধে হাত রেখে বলে, কি হয়েছে তোমার? নয়না হুট করে উঠে এসে সামনে থাকা মানুষটিকে জড়িয়ে ধরে কাঁপতে থাকে। জিয়া নয়নাকে আগলে রাখে নিজের বক্ষে। শান্ত স্বরে বলে, কি হয়েছে তোমার? বলো আমাকে। কি নিয়ে সমস্যা? নয়না জিয়ানের কণ্ঠ শুনে চোখ খুলে জিয়ানের মুখের দিকে তাকায়। চিৎকার দিয়ে বলে, দয়া করে আমাকে ছেড়ে দিন। আমার সাথে এমন করবেন না। ছেড়ে দিন আমাকে। জিয়ান হতবুদ্ধি হয়ে তাকিয়ে থাকে নয়নার দিকে। নয়না ততক্ষণে জিয়ানের কয়েক হাত দূরে সরে দাঁড়ায়। জিয়ান বেডসাইড টেবিলের ওপরে থাকা জগ থেকে গ্লাসে পানি ঢেলে নয়নার সামনে পা বাড়ায়। নয়না আরও দূরে সরে যাচ্ছে আর বলছে, আমাকে ছেড়ে দিন। জিয়ান থমকে দাঁড়ালো। নরম স্বরে বলল, কি হয়েছে তোমার সুনায়না? ভয় পাচ্ছ কেন? দেখো আমি তোমাকে ধরিনি। আর এখানে আর কেউ নেই। ভয় পাওয়ার মতো কিচ্ছু নেই। নয়না আর কিছু বলতে পারল না। তার আগে তার চারপাশ অন্ধকার হয়ে গেল। মাটিতে লুটিয়ে পড়ার আগে জিয়ান নয়নাকে নিজের বাহু বন্ধনে আগলে নিল।
কোলে তুলে বেডে শুইয়ে দিয়ে নিজে নয়নার মাথার সামনে বসলো। কি করবে এখন সে? এই বাড়ির কাউকে কিভাবে বলবে? মাথা নিচু করে বসে থেকে মোবাইল নিয়ে তার ফ্রেন্ড অনিকেতকে কল করলো। অনিকেত পেশায় একজন ডাক্তার। ভুরু কুঁচকে মোবাইলের দিকে তাকালো অনিকেত। এত রাতে কল করার মতো মানুষ অনিকেতের জীবনে নেই। তাহলে কে কল করলো? বিরক্তি নিয়ে মোবাইলের স্ক্রিনে তাকাতেই দেখতে পেল জল জল করছে রেজা নামটা। অনিকেত কল বিলম্ব না করে সাথে সাথে রিসিভ করে বলে, কি রে শালা, এতদিন পর মনে পড়ল? শুনলাম এর মধ্যে বিয়েও সেরে ফেলেছিস। তোর কথা পরে শুনবো, আগে আমার কথা শোন। তারপর অনিকেতকে সবটা খুলে বলল। অনিকেত সব শুনে বলে, সম্ভবত ভাবির প্যানিক অ্যাটাক হয়েছে। এই পরিস্থিতি সাধারণত কয়েক মিনিটের মধ্যে শীর্ষে পৌঁছায়, কিন্তু তখনই তা ভয়াবহ বা অস্বস্তিকর অনুভূতি সৃষ্টি করতে পারে। প্যানিক অ্যাটাক সাধারণত অতিরিক্ত মানসিক চাপ, উদ্বেগ বা নির্দিষ্ট পরিস্থিতি, সামাজিক বা কর্মজীবনের চাপ এই ধরনের আক্রমণে হতে পারে। তুই এক কাজ কর, চোখে মুখে পানি ছিটা দে। জ্ঞান ফিরলে আতঙ্কিত এবং বিচলিত থাকতে পারে। ভাবির পাশে থাক এবং শান্ত থাকার চেষ্টা করবি। ভাবিকে সান্ত্বনা দিবি, তাকে অনুভব করাবি যে সে নিরাপদ আছে। মনোযোগ অন্যদিকে নেওয়ার চেষ্টা করবি আর কয়েকবার লম্বা শ্বাস প্রশ্বাস নিতে বলবি। দেখবি সব ঠিক হয়ে যাবে। ভয়ের কিচ্ছু নেই। প্রথম অনেক মেয়ে এটাকে ভয় পায়। জিয়ান আর কোনো কথা শুনল না, খট করে ফোনটা কেটে দিল। জিয়ান ভালো করে জানে এখন অ্যানি উল্টাপাল্টা কথা বলবে। ফোন কেটে দিল। মানুষ ঠিকই বলে, বউ পেলে মানুষ সব ভুলে যায়। আচ্ছা, আমি কবে সব ভুলে যাওয়ার মতো বউ পাবো? বাবা, আমার কি বিয়ে হবে না? জিয়ান বেড সাইড টেবিলের ওপর থাকা জগটা থেকে সামান্য পানি নিয়ে নয়নার চোখে মুখে ছিটিয়ে দিল। কিছুক্ষণ পর নয়না চোখ খুলল। জিয়ান নয়নার মাথা নিজের বক্ষে নিয়ে নয়নাকে বলল, তুমি তো আমাকে বেশ ভয় পাইয়ে দিচ্ছিলে। বললেই হতো আজ তোমার বাচ্চাদের মতো ঘুমাতে ইচ্ছে করছে, তাহলেই আমি তোমার মাথায় হাত বুলিয়ে গান গেয়ে ঘুম পাড়িয়ে দিতাম। ছাড়ুন, আমি বালিশে শোবো। জিয়ান নয়নার মাথা বালিশে রেখে সরে বসলো। এই, তুমি জোরে শ্বাস নিতে পারো? এই আমার মতো করে? এটা কোনো ব্যাপার হলো? এই দেখুন, বলেই জোরে জোরে শ্বাস নিল। এ তো আমার চেয়ে কম হলো। নয়না আবার শ্বাস নিল, লম্বা শ্বাস। তারপর জিয়ানের দিকে তাকিয়ে বলে, আপনি সত্যি গান গাইতে পারেন? না, পারি না। আমি গান গাইলে তোমার এলাকার সব লোক লাঠি সোটা নিয়ে হাজির হবে। এত বাজে কণ্ঠ আমার। নয়না উচ্চ স্বরে হেসে বলে, এত বাজে কণ্ঠ আপনার? খুব বাজে। একবার কি হয়েছিল জানো? নিশ্চিত আপনার গান শুনে কুকুর তাড়া করেছিল আপনাকে। নয়না উঠে বসলো। এই, একটা হেল্প করেন তো, আমার গয়নাগুলো খুলতে সাহায্য করেন। জিয়ান নয়নার গয়না খুলতে সাহায্য করলো। নয়না উঠে দাঁড়ালো। ড্রয়ার থেকে ড্রেস বের করে বলে, আমি চেঞ্জ করে আসি। আপনিও চেঞ্জ করুন, আমি তো কিছু নিয়ে আসিনি। আপনার শ্বশুর আব্বা আপনার জন্য ড্রেস কিনে রেখেছে। ওই যে 4টা শপিং ব্যাগ দেখছেন, তাতে আপনার প্রয়োজনীয় কাপড় পেয়ে যাবেন। নয়না ওয়াশরুমে চলে যাবার পর জিয়ান ব্যাগ খুলে অবাক। টি শার্ট, 3/4 প্যান্ট, তোয়ালে, শার্ট, ব্লেজার সব আছে এতে। একটা টি শার্ট আর 3/4 প্যান্ট বের করে পরে নিল। নয়নার রুমটার দিকে নজর গেল। পুরো রুম জুড়ে হোয়াইট আর পিঙ্ক কালারের ফার্নিচার। রুমের রংটা হালকা পার্পেল। বলতেই হয় নয়না খুব আদুরে মেয়ে, তাই তো প্রিন্সেসের মতো রুমটা সাজানো। হঠাৎ চোখ পড়ল দেওয়ালে টাঙানো একটা পেন্টিংয়ের দিকে। অবাক হয়ে বলে, এটা এখানে কি করছে? নয়না ওয়াশরুম থেকে বের হয়ে বলে, আমার রুমটা খুব সুন্দর তাই না? সব ক্যাবিনেট আমার মন মতো করে বানানো। খুব সুন্দর, তবে তোমার চেয়ে কি আমার চেয়ে? তোমার চেয়ে কম। এই, পাস্তা খাবেন? আমার খুব খিদে পাচ্ছে। এই রাত, আর সাথে পাস্তা আর কফি, জাস্ট জমে যাবে। তুমি পারো? ইয়াস মিস্টার ড্রাইভার। নট ড্রাইভার, ইটস পাইলট। একই তো। কখনো রাত জেগে উপন্যাস পড়েছেন? না, আমার এসব পড়ার সুযোগ হয়নি। সকালে ভার্সিটি, দুপুর থেকে রাত পর্যন্ত পাইলট হওয়ার জার্নি, এভাবেই কেটেছে দিন। এর জন্য আপনার মধ্যে কোনো রসকস নেই। উপন্যাসের নায়ক চরিত্রগুলো হলো কল্পনার পুরুষের মতো। তাদের রাগ, তাদের আগলে রাখা, তাদের অ্যাটিটিউড, সব কিছু সুপার সে উপর। আর ভালোবাসা, তা তো বলার ভাষা রাখে না। তোমার উপন্যাস নিয়ে গবেষণা শেষ হলে পাস্তা আর কফি বানিয়ে আনো। এই যে মিস্টার প্লেন ড্রাইভার, আমার পিছু পিছু আসেন। তোমার বাসার কেউ দেখে ফেললে কি? আমরা কি চোর নাকি? জিয়ানের হাত ধরে বলে, চলেন তো। রান্নাঘরে এসে নয়না চুলায় পানি বসালো। তাতে সয়াবিন তেল আর লবণ দিল। জিয়ান জীবনে প্রথমবার কিচেনে ঢুকেছে। অবাক হয়ে বলে, সাদা পানিতে তেল আর নুন কেন দিলে? ওরে ড্রাইভার, সারা জীবন বইয়ের পাতায় ডুবে থাকলে জানবেন কি করে? চুপচাপ তাকিয়ে থাকেন আর দেখুন ঘরোয়া স্টাইলে সহজভাবে কিভাবে পাস্তা রান্না
রান্না করতে হয়। পানি ফুটে উঠলে নয়না গ্যাস কমিয়ে তাতে পাস্তা দিল। এরপর ফ্রিজ থেকে টমেটো, ক্যাপসিকাম, ধনিয়া পাতা, সোয়া সস, টমেটো সস, কাঁচা মরিচ বের করে আনলো। একে একে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম কুচি করে নিল। ততক্ষণে পাস্তা সেদ্ধ হয়ে গেছে। পাস্তা ছাঁকনিতে দিয়ে চুলায় প্যান বসিয়ে একে একে সব দিয়ে নাড়াচাড়া করে এরপর ডিম দিল। ডিমটা হয়ে এলে পাস্তা ঢেলে দিল। নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিল। হিটারে পানি গরম করে তাতে গুঁড়া দুধ, কফি পাউডার দিয়ে মিক্সড করে নিল। জিয়ান এতক্ষণ মনোযোগ দিয়ে রান্না দেখছিল। এবার বলল, আমি ব্ল্যাক কফি পান করি, সুগার আর মিল্ক পাউডার অ্যাভয়েড করি। আয় হায়, কি বলেন? যারা ব্ল্যাক কফি পান করে তারা তো বিষ পান করলেও মরবে না। হোয়াট? আমার মাথা। চলুন। জিয়ান হাঁটা শুরু করলো। আরে এই মিস্টার ড্রাইভার, এত সব আমি একা রুমে কি করে নিয়ে যাব? কফি মগ আপনি নিন, পাস্তার প্লেট আমি নিচ্ছি।